দর্শক বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমার কৃষি ভিত্তিক ইউটিউব চ্যানেল মিলিয়ে দেখির পক্ষ থেকে। দর্শক বন্ধুরা ও ধান চাষি ভাইরা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব। যে সকল চাষি ভাইরা একটু দেরিতে বা লেটে ধান রোপণ করছেন, তো আমরা অনেক ক্ষেত্রে অনেক চাষি ভাইরাই আলু চাষের পরে, আলুটা তুলে নেওয়ার পরে এই ধানগুলো লাগিয়ে থাকি। আবার অনেকেই তামাক বা অন্যান্য ফসল, সরিষা এগুলো চাষাবাদের পরে ধানগুলো লাগিয়ে থাকি। এটা খুব ভালো একটা জিনিস যে একই জমিতে আমরা তিনটা ফসল অনায়াসে করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা যে সকল চাষি ভাইদের ধান এইরকম ভাবে বাইর হয়েছে আর কি, এই যে এখন বাইর হবে, আর কিছুদিন গেলে এইভাবে শীষগুলো বের হয়ে আসবে, এই পর্যায়ে আছে। দেখেন, এই যে মুখ ফুটা অবস্থায় আছে, কিন্তু এখনো ফুল ফুটে নাই। মুখ ফুটছে কিন্তু ফুল ফোটেনি। এই পর্যায়ে যদি থাকে, সেই সকল চাষি ভাইদের জন্য বিশেষ একটি মেসেজ। সেই চাষি ভাইরা বিশেষ করে দুইটি জিনিসের চ্যালেঞ্জের সম্মুখীন হবে। একটি হচ্ছে মাজরা পোকা, আর একটি হচ্ছে ব্লাস্ট। তো অনেক চাষি ভাইরাই আমরা সাদা শীষ দেখলেই হয় মাজরার ওষুধটা দিয়ে দিলাম, না হলে আবার ফির ব্লাস্টের ওষুধ দিলাম। তো আমার সমস্যা কোনটা সেই দিক লক্ষ্য না করে আমরা আসলে ব্লাস্ট কিংবা মাজরার ওষুধগুলো দিয়ে থাকি। তো এই জিনিসটা একেবারে ক্লিয়ার হওয়ার জন্য আমি বর্তমান যেই ক্ষেতটাতে আসছি, এই ক্ষেতটাই যথেষ্ট বলে মনে করি। এইখানে দেখেন, আমরা কিন্তু সাদা শীষ দেখতে পাচ্ছি। এই যে এখানে সাদা শীষ আছে। তো এই সাদা শীষগুলো কি কারণে হয়েছে এটা আমিও এখন পর্যন্ত জানি না। তো চলেন একটু দেখে নেই আসলে এগুলো কি কারণে এই সাদা শীষগুলো। তো সাদা শীষ দেখার পরে প্রথমে আমাদের যে লক্ষ্যটা করতে হবে তা হচ্ছে এই জায়গায় কোনো রকম ছত্রাকের আক্রমণ আছে কিনা বা কোনো রকম পচন রোগ আছে কিনা। তো আমরা বর্তমান যেটা দেখতেছি, এই শীষটাতে কিন্তু তেমন কোনো পচন রোগের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ এটা কিন্তু খুব ভালো আছে, গোলাটা খুব ভালো আছে। এর পাতাটা তো তেমন একটা ব্লাস্টের আক্রমণও দেখা যাচ্ছে না। তো এখন আমরা দেখি আসলে এর কি মাজরা আক্রমণ করলো কিনা। তো মাজরা আক্রমণ করছে কিনা এটা জানার জন্য আমরা এইভাবে শীষটা টান দিতে পারি। আমি দেখছি যে শীষটা আস্তে আস্তে করে উঠে আসতেছে। এই যে আস্তে আস্তে কিন্তু উঠে আসছে, এই যে সুন্দর করে উঠে আসছে। এই জায়গাটাতে দেখেন কালো হয়ে আছে, বা যদি আমরা এই জায়গাটাতে একটু লক্ষ্য করি, সেটা হচ্ছে এই যে এটা। তো হয়তো কেমন দেখা যাচ্ছে, এই জায়গাটাতে আমরা যেটা দেখে স্পষ্ট বোঝা যায় যেটা মাজরার আক্রমণ। এই মাজরার আক্রমণ এটা অবশ্যই মাজরার কারণে হয়েছে। তো আমরা আর একটা ক্ষেত দেখি। তো এই সময়টিতে কিন্তু আসলে মাজরার আক্রমণটা দেখা দেয়। মাজরাটা এই সময় যখন গাছগুলোর শীষগুলো এইভাবে বাইর হতে থাকে, তখন গাছগুলো একটু মিষ্টি হয়ে যায়, যার ফলে এই সময়টিতে মাজরা পোকা কিন্তু আক্রমণ করে। পাশাপাশি এই সময়টিতে নেক ব্লাস্টের আক্রমণটাও আমরা দেখতে পাই। নেক ব্লাস্ট বলতে যেই ব্লাস্টার ধানের শীষের এই জায়গাটাতে ধরে, অর্থাৎ নেক বলতে সাধারণত গোলা বুঝে, গোলাতে যদি আক্রমণ করে তাকে নেক ব্লাস্ট বলা হয়। গোলাতে এই আক্রমণটার ফলে উপর দিয়ে আর যে খাদ্য পানি আছে সেটা উঠতে পারে না, ফলে এই শীষটা কিন্তু মরে যায়। তো আমরা এই জায়গাতে একটা সেই সিমটম দেখতে পাচ্ছি। এই যে এখানে দেখেন, আমি যেমনটি বলছিলাম যে নেক ব্লাস্টের ক্ষেত্রে গোলায় এইভাবে পচনটা দেখা দেয়। দেখেন স্পষ্ট হয়তো বোঝা যাচ্ছে যে এই জায়গাটাতে পচন ধরছে, এটাকে আমরা নেক ব্লাস্ট বলি। আর বিশেষ করে যারা একটু লেটে ধানটা চাষ করছে তাদের জন্য এই রোগটা ভয়াবহ। তো এই জায়গাটিতে কানেকশন ব্রেক, অর্থাৎ এখান থেকে আর কোনো খাদ্য পুষ্টি উপাদান উঠতেছে না, যার ফলে এই শীষটা কিন্তু শুকিয়ে গেছে, চিঠা পড়ে গেছে। তো এটাকে আমরা বলতেছি নেক ব্লাস্ট বা শীষ ব্লাস্ট, বা এটা নেক ব্লাস্ট বা শীষ ব্লাস্টেরই সিমটম। এটা যদি হয় তাহলে ধানের ওই পুরা ফসলটাই কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আর বিশেষ করে এটা কিন্তু একই জমিতে 90% পর্যন্ত এই রোগটা হতে পারে। অর্থাৎ 90% যদি হয় তাহলে ধরে নেন যে আপনার ফসল সম্পূর্ণরূপে শেষ। তো এই ব্লাস্ট রোগে কোনো রকম হেলিপোনা নয়, এটা হলে অবশ্যই সম্পূর্ণরূপে এই রোগটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আর এই রোগটা যদি চলে আসে সেক্ষেত্রে দমন করাটা খুবই কঠিন হয়। সেই জন্য আপনারা যখন এই রকম থাকবে
শীষ বাইর হবে এই পর্যায়ে আছে, সেই সময়ে আপনারা একটি স্প্রে যদি দিতে পারেন তাহলে সর্বোচ্চ ভালো হয়। এই রোগটি দমন বা প্রতিরোধের জন্য খুব বেশি ওষুধ ঘাটাঘাটি করার দরকার নেই, খুব বেশি ওষুধ নেওয়ারও প্রয়োজন নেই। শুধুমাত্র এই ব্লাস্ট রোগ দমনের জন্য আপনারা 2-3টা ওষুধ কমন রাখতে পারেন, এর মধ্যে যে কোনো একটি ব্যবহার করতে পারেন। তার মধ্যে আপনারা ব্যবহার করতে পারেন নাটিভো 75WDG। এই নাটিভোতে 2টি শক্তিশালী ইনগ্রিডিয়েন্ট রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে টেবুকোনাজল 50% এবং ট্রাইফ্লুক্সটোবিন 25%। এই নাটিভোর যে ডোজ তা হচ্ছে 10 গ্রামে 15 লিটার পানিতে মিক্স করে স্প্রে করলে এই রোগটা অনেকটা দমন বা নিয়ন্ত্রণ করা সম্ভব। তাছাড়াও এটা প্রতিরোধের জন্য ব্যবহার করতে পারেন। তাছাড়াও আপনারা ব্যবহার করতে পারেন এই রোগটি দমনের জন্য, তা হচ্ছে মুনজল। মুনজলে রয়েছে 2টি শক্তিশালী উপাদান, তার মধ্যে একটি হচ্ছে এজেক্সট্রোবিন, অপরটি হচ্ছে ডাইফেনকোনাজল। আপনারা জানেন যে এই 2টি গ্রুপ সচরাচর আমরা ব্লাস্ট বা যে কোনো ছত্রাকনাশক ব্যবহারের দমন করার ক্ষেত্রে এই 2টি গ্রুপ ব্যবহার করে থাকি। এই মুনজল এর যে ডোজ সেটি হচ্ছে প্রতি লিটার পানিতে 1 ml, এটি বাজারজাত করেছে ফার্টিং ইন্টারন্যাশনাল। তাছাড়াও আপনারা ব্যবহার করতে পারেন ওয়াটো ক্রপ কেয়ারের নাভারা। এই নাভারাতেও 2টি উপাদান রয়েছে, একটি হচ্ছে এজেক্সট্রোবিন 20%, অপরটি হচ্ছে সিপ্রোকোনাজল 8.5%। তো এই নাভারার যে ডোজ সেটি হচ্ছে প্রতি লিটার পানিতে 1 ml। অপরপক্ষে আপনারা এসিআই ক্রপ কেয়ারের এসিবিনও ব্যবহার করতে পারেন। এই এসিবিনো তো যেটি রয়েছে তা হচ্ছে এজেক্সট্রোবিন 20% এবং সিপ্রোকোনাজল 8.5%। যে কয়টি বললাম এগুলোর যে কোনো একটি আপনারা ব্যবহার করতে পারেন এই ছত্রাক রোগটা দমনের জন্য। সাথে আপনারা যেটি করবেন তা হচ্ছে 80 গ্রাম সালফার যেগুলো আছে, যেমন থিওভিট, গেইভেট, মনোভিট, এই ধরনের যে সালফারগুলো আছে এই সালফারগুলো প্রতি লিটার পানিতে 5 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করেন। যেই সকল ধান খেতে এই ছত্রাক রোগটা ধরে ফেলছে এবং ব্যাপক হারে ধরছে, আপনারা দেখতেছেন যে অধিক মাত্রায় এই ছত্রাকটা ধরে ফেলছে, সেই ক্ষেত্রে আপনারা এই নাটিভোর সাথে প্রতি লিটার পানিতে 5 গ্রাম করে থিওভিট দিবেন। এটা যদি আপনার যুক্তিতে না আসে যে এটি কেমন এই সময় দেওয়া যায়, এটি তো এক ধরনের ভিটামিন, কোনো কথা না, আপনারা এটি যদি দিতে পারেন তাহলে আপনারা 100 প্রতিকারের যে কাজ সেটা কিন্তু পাবেন। আর প্রতিরোধের ক্ষেত্রে আপনার সালফার ব্যবহার করা লাগবে না। ধানের শীষগুলো যদি এইরকম হয়ে যায় সেই ক্ষেত্রে আপনাকে আর মাজরানাশক দিতে হবে না। আর যদি দেখেন যে আসলে শীষগুলো এখনো বাইর হয় নাই, শীষগুলো আর কিছুদিন পরে বাইর হবে, সেই ক্ষেত্রে মাজরানাশক দিবেন। আর যদি এইরকমটা ধান হয়ে যায় সেই ক্ষেত্রে মাজরানাশক দেওয়ার প্রয়োজন নাই। যদি এইরকম ধানের শীষগুলো হয়ে যায়, ধানের শীষের কিছু অংশ মাথা হেলিয়ে ফেলছে, তাহলে কিন্তু আর মাজরানাশক দিয়ে অযথা টাকা নষ্ট করবেন না, কারণ এখন আর মাজরা তেমন কোনো ক্ষতি করতে পারবে না।